নমস্কার, শুরু করছি দাদা দিদির রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কি যাবেন? যদি না যান তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যাবে কলকাতা হাইকোর্টে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন কি যাবেন না, তিনি সিআইডির মুখোমুখি হবেন কিনা, তার উত্তর অবশ্যই সময়ে পাওয়া যাবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণের নেপথ্যে কে, তাদের অভিসন্ধিতে এটা ঘটেছিল। প্রবল জনবিক্ষোভ, জামা ছিঁড়ে মার অভিষেককে, মাথায় পরপর ডিম, উঠল চোর স্লোগান। স্লোগানের নেপথ্যে কে? দক্ষিণ 24 পরগনার সোনারপুরে নিহতর বাড়ির পথে অভিষেককে চোর স্লোগান পর্যন্ত দিয়েছে। চলেছে চর, ঘুষি, ডিম, জুতো, যে যেখান থেকে পেরেছে আক্রমণ সানিয়েছে। কিন্তু এই আক্রমণের নেপথ্যে এটা কি সমস্তটাই কি পূর্ব পরিকল্পিত ছিল? তা না হলে রাস্তার মোড়ে মোড়ে সুন্দর পোশাক পরে হাতে ডিম নিয়ে কারা দাঁড়িয়েছিলেন? তারা কারা? হঠাৎ করে তো বিজেপি তৈরি হয়নি। তাহলে এরা কারা? কারা এরা? যারা জুতো ছুড়ল, যারা আঘাত করলো, যারা মারধর করলো, এরা আদতে কারা? কারণ ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইকে করে সোনারপুরে ঢোকার মুখে তার গায়ে হাত তোলেন বিক্ষোভকারীরা। এলো পাতারি চর, ঘুষি মারা হয়, মাথায় এবং ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছে। কিন্তু কিভাবে হলো? কারাই ছিল? সমস্তটাই কি তৃণমূলের পরিকল্পনা? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ সেখানে পৌঁছতে পারেনি। মৃত কর্মীর বাড়িতে আসবেন বলে আগেই ঘোষণা করেছিলেন অভিষেক। সেই মতো সেদিন বিকেল বেলায় কামরাবাদে পৌঁছায় অভিষেক। তাকে আটকানোর জন্য আগে থেকেই একেবারে প্রস্তুত ছিল রাস্তায় বিজেপি। প্রথমে মহিলা কর্মী, তারপরেই অন্যান্যরা। তাদের হাতে ছিল কাঁচা ডিম, পরিষ্কার সে ছবি দেখা গিয়েছে। গাড়ি রেখে অভিষেক বাইকে করে এলাকায় ঢোকেন। আক্রান্তর বাড়ির বেশ কয়েক মিটার দূরে বাইক সহ অভিষেককে আটকে দেন বিজেপি নেতা কর্মীরা। চোর চোর স্লোগান দেয়, বাইক ফেলে দেওয়া হয়। মুহূর্তে মুহূর্তে কাঁচা ডিম, জুতো অভিষেকের উদ্দেশ্যে ছুটতে থাকে। মারধর করা হয় অভিষেককে। দুটি বাইক রাস্তায় ফেলে দেন বিক্ষোভকারীরা। তার মধ্যে ক্রিকেট খেলার হেলমেট মাথায় দিয়ে তৃণমূল সাংসদ এগোতে থাকেন নির্ভীকভাবে। তিনি ভয় পেলে হয়তো তিনি বেরোতেন না, কিন্তু তিনি যে ভয় পাননি, তিনি চোখে চোখ রেখে বিজেপির সেই সমস্ত নেতাকর্মীদের সামনে যেতে চান, সম্মুখ সমরে হতে চান। পরনে সাদা রঙের সেই টি শার্ট ছিঁড়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে, কিন্তু দমানো যায়নি অভিষেককে। অভিষেক সোনারপুরে যাওয়ার আগেই কোথাও কোথাও মহিলারা ডিম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। তিনি বেলেঘাটায় গিয়েছিলেন। বেলেঘাটায় তাকে গো ব্যাক স্লোগান দিয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু চূড়ান্ত হয়রানি সেখানে কিন্তু করা হয়নি। কিন্তু সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার গড়, সেই গড়ে আক্রান্ত হয়েছেন তিনি। বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার গাড়ি ধাওয়া করে দৌড়াতে থাকেন কয়েকজন। তারপর শুরু হয় শারীরিক হেনস্থা। এর মধ্যে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছান অভিষেক। সেখানে তিনি বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। তবে এখানেই শেষ নয়। তিনি এই বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলেন অ্যাপোলো হাসপাতালে। সেখানে পৌঁছে যান তিনি, পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়, পৌঁছে যান ববি হাকিম এবং তৃণমূলের বেশ কিছু নেতৃত্বকে। আমরা দেখেছিলাম শোভন চট্টোপাধ্যায়কেও সেই হাসপাতালে পৌঁছতে, যিনি তৃণমূল ছেড়ে পরবর্তীতে বিজেপিতে গিয়েছিলেন, আবার বিজেপি ছেড়ে দিয়েছেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে আরো অনেকেই গিয়েছিল। কিন্তু এই নেপথ্যে কারা? এই নেপথ্যে কারা?
সোনারপুর উত্তর, সোনারপুর দক্ষিণ দুটো আসনই হেরেছে তৃণমূল। আর সেইখানে লাভলি মিত্রকে নিয়ে দীর্ঘদিন একটা অসন্তোষ পরিবেশ তৈরি হয়েছিল। লাভলি মিত্রকে টিকিট দিতে সাপ না জানিয়ে দেওয়া হয়েছিল অভিষেকের তরফ থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে তাকে টিকিট দিয়েছিল। তাহলে কি এই কর্মকাণ্ড লাভলি মিত্র ঘটিয়েছিল? একটা আক্রোশ থেকে এই প্রশ্ন উঠে আসছে। আর বেলেঘাটায় তৃণমূলের 2 আক্রান্ত কর্মীর পরিবারের সাথে দেখা করতেও গিয়েছিলেন। সবে সেখানেও বিক্ষোভের মুখে পড়তে হয়, কালো পতাকা পর্যন্ত তাকে দেখতে হয়েছে। কিন্তু এইভাবে তার উপর হেনস্থা, তাকে আক্রমণ করা, তাকে মারধর করার ঘটনা ঘটেনি। কিন্তু সোনারপুরে কেন ঘটল? সোনারপুরে কেন ঘটল? কারা ছিল এর পেছনে? কে ছিল? একে একে সবাই বেরিয়ে আসবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কের সই জাল কাণ্ডে তাকে সিআইডি তলব করেছে। প্রায় সব তৃণমূল বিধায়ক, কুণাল ঘোষ থেকে শুরু করে একের পর এক বিধায়ককে জেরা করা হয়েছে। এ যেন চুরি না ডাকাতি না রাহাজানি, সই জাল। বিধানসভায় যেখানে সই করেন সেখানে সিসিটিভি রয়েছে। কারা সই করেছেন, কারা সই করেননি, এটা জানতে 1 সেকেন্ড সময় লাগে না। আমরা নিয়মিত বিধানসভায় সাংবাদিকতা করি, আমরা জানি বিধানসভায় কোথায় সিসিটিভি আছে আর কোথায় সিসিটিভি নেই। বিধায়করা যে লবিতে থাকে, যে লবির পাশে খাতা থাকে, সেই খাতাতে যখন সই করেন সেখানে মাথার উপর সিসিটিভি আছে। যারা জানেন না তারা গিয়ে দেখবেন, এমন কোনো জায়গা নেই যেখানে সিসিটিভি ক্যামেরা নেই। তাহলে সেই সিসিটিভি ক্যামেরা এড়িয়ে কিভাবে রামের সই বামে করলো, নাকি ভূতে সই করে দিয়ে চলে গেল? যদিও ভূত কেউ দেখতে পায় না, ভূতকে সবাই অনুভব করতে পারে। হয়তো গা ছমছম করে, হয়তো গায়ের লোম খাড়া হয়ে যায়, একটা আভাস পেতে পারে। কিন্তু ভূত কেউ কিন্তু সেভাবে দেখেনি। অনেকেই অনেক কথাই বলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অতৃপ্ত আত্মা কি পৌঁছে গিয়েছিল বিধানসভায়? আর সেই অতৃপ্ত আত্মাই কি সই করেছিল? কারণ যেভাবে সই নিয়ে সিআইডি তলব করছে, যেভাবে সই নিয়ে সিআইডি আধিকারিকরা ছুটছে, তাতে করে মনে হয় না যেটা অতি সক্রিয়তার পরিচয়। যাই হোক, সেই উত্তর অবশ্যই আইনের মধ্যে দিয়ে সমাধান হবে। কিন্তু সোনারপুরে যে ঘটনা ঘটেছে এখানেই শেষ নয়। এ লড়াই যখন শুরু হয়েছে, এ লড়াই চলবে। তবে এই লড়াইতে মমতা বা অভিষেকের পাশে কে থাকে সেটাই সবথেকে বড় প্রশ্ন। তবে সাম্প্রতিক সময় সরকারের একের পর এক যে সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীত হয়েছে, তাতে বহু মানুষ তারা উপকৃত হয়েছেন। কিন্তু একটা জায়গায় মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে, সেটাও সরকারকে মাথায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে রেলের বিভিন্ন স্টেশনগুলোতে যেভাবে হকাররা তারা ব্যবসা করে তাদের সংসার, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা, চিকিৎসার খরচ, বৃদ্ধ বাবা মায়ের শুশ্রূষা, সমস্ত কিছু চলতো হকারি করে। আর রাজ্যে যখনই ডবল ইঞ্জিন সরকার হলো, ব্যাস অপারেশন বুলডোজার। আর এই বুলডোজার চালানোর পরে যারা বিজেপিকে ভোট দিয়েছিল, যারা রাজ্যে পরিবর্তন চেয়েছিল, সেই সমস্ত মানুষ এখন ফুটপাতে এসে নয়, তারা রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছে। যে কোনো সময় তারা যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে, কারণ তারা মনে করছে বেঁচে থাকার আর সার্থকতা তারা খুঁজে পাচ্ছেন না। তাদের পরিবার কিভাবে চালাবে, তাদের সংসার কিভাবে চালাবে, তাদের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনাই বা কী করে করাবে, এটা নিয়েই এখন তাদের দুশ্চিন্তা। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় পথে কিন্তু
অলরেডি নেমে গিয়েছে। এখন দেখার বিষয় তারা 15 বছরের সরকার থাকার পর বিরোধী আসনে থেকে তারা কতটা বিরোধী হয়ে উঠতে পারে এবং বামেরা তারাই বা কত বড় এ রাজ্যের বিরোধী হয়ে উঠতে পারে, সেটাই এখন দেখা। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মতামতের মাধ্যমে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।